কুয়োর ভেতর থেকে কেবল হাত বা কঙ্কাল বেরিয়ে আসে না, বেরিয়ে আসে এক শীতল বাতাস, যা পুরো গ্রামের তাপমাত্রা মুহূর্তের মধ্যে হিমাঙ্কের নিচে নামিয়ে দেয়। গ্রামের বয়স্করা বলে এই কুয়োটা আসলে নরকের একটা নালী, যা সরাসরি পাতালে গিয়ে মিশেছে। গল্প: নিশির হাতছানি। গ্রামের শেষ মাথায় পুরনো বটগাছটার নিচে জঙ্গল শুরু। গ্রামের মানুষ ওদিকে দিনের বেলাতেও যেতে ভয় পায়। অমাবস্যার রাত, গহীন অন্ধকারে রতন মাঠ থেকে ফিরছে। হঠাৎ তার কানে এল রতন। পরিচিত সুর, যেন তার মায়ের গলা, অথচ মা তো বাড়িতে। রতন থমকে দাঁড়াল। অন্ধকার জঙ্গল থেকে আবার ডাক এল, তোর খুব খিদে পেয়েছে না? এদিকে আয়, খাবার রাখা আছে। রতন অবচেতন মনেই জঙ্গলের দিকে পা বাড়াল। গাছগুলো যেন কালো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। একটা অদ্ভুত ঘ্রাণ বাতাসে ভাসছে, পচা পাতার আর সোঁদা মাটির গন্ধ। কিছুটা ভেতরে ঢুকতেই রতন দেখল কুয়াশায় ঢাকা একটা অবয়ব পিঠ ফিরে দাঁড়িয়ে আছে। গলার আওয়াজটা এবার খসখসে হয়ে গেল। এত দেরি করলি কেন? রতন জিজ্ঞেস করল, মা, তুমি এখানে কি করছো? অবয়বটা ধীরে ধীরে ঘুরল, কিন্তু ওটা তার মা নয়। মুখটা অমসৃণ, চামড়া ঝুলে পড়েছে, আর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রতন চিৎকার করে দৌড় দিতে চাই, কিন্তু দেখল সে আর নড়তে পারছে না। তার চারপাশ থেকে অসংখ্য হাত তাকে টেনে ধরছে। সে দেখল বনের ভেতর শুধু একটা ছায়া নয়, শত শত ছায়া দাঁড়িয়ে আছে। তাদের সবার মুখ একই রকম। একে একে তারা সবাই ফিসফিস করে বলতে শুরু করল, আমাদের সাথে থেকে যা, আমাদের সাথে থেকে যা। রতন প্রাণপণে মা দুর্গার নাম নিল। সাথে সাথে এক বিকট চিৎকার করে জঙ্গলটা কেঁপে উঠল। রতন দেখল সে জঙ্গলের ঠিক মুখে দাঁড়িয়ে আছে, আর সামনে সেই বটগাছ, কিন্তু তার গায়ের কাপড়ে কাদার বদলে কবরের মাটি লেগে আছে। সে কোনোমতে দৌড়ে বাড়ি ফিরল। পরদিন সকালে গ্রামের মোড়ল খবর দিল, জঙ্গলের ভেতরে একটা নতুন কবর পাওয়া গেছে, যেটা কেউ খনন করেনি। রতন নিজের হাতের দিকে তাকিয়ে দেখল নখের নিচে সেই কবরের মাটি এখনো লেগে আছে। সেই রাতে রতন জ্বরে পড়ল। জ্বরের ঘোরে সে শুধু বিড়বিড় করে, নিশি ডাকছে, আমাকে যেতেই হবে। ওরা একা থাকতে ভয় পায়। রাত গভীর হয়। গ্রামবাসীরা শুনতে পায় জঙ্গলের দিক থেকে আবার ডাক আসছে। এবার সেই ডাকটা রতনের নিজের গলার স্বরে, রতন, রতন। রতন বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখ খোলা, কিন্তু সে দেখছে না। সে জানালার দিকে তাকিয়ে হাসছে। রাতের অন্ধকারে সে ধীর পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। আজ রাতে সে আর ফিরবে না। আর এই গ্রামেরই অন্য কোনো যুবক আগামীকাল শুনবে তার নিজের প্রিয়জনের কণ্ঠস্বরের ডাক। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু শিমুলতলি গ্রামের অভিশাপ বোধ হয় তখনও শেষ হয়নি। পরদিন ভোরে গ্রামের লোকে রতনকে জঙ্গলের কিনারে অচৈতন্য অবস্থায় পেল। তার সারা শরীর বরফের মতো ঠান্ডা, নখগুলো দিয়ে সে যেন মাটি খুঁড়েছিল। রতন যখন জ্ঞান ফিরল, সে আর কথা বলে না, শুধু একদৃষ্টে তাকিয়ে থাকে আকাশের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রতিদিন ঠিক রাত 12টার পর রতনের ঘর থেকে কারো কান্নার আওয়াজ আসে, আর সেই আওয়াজটা হুবহু রতনের ছোট বোনের গলার মতো। অথচ রতনের বোন তো 3 বছর আগেই কলেরায় মারা গেছে। গ্রামের মানুষ ভয় পেতে শুরু করল। যে রাতে রতন জঙ্গলের দিকে রওনা হয়েছিল, সেই রাতে গ্রামের আরও 3 জন যুবক নিখোঁজ হল। গ্রামবাসীরা দল বেঁধে মশাল নিয়ে জঙ্গলে ঢুকল। তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে এল। জঙ্গলের গভীরে একটা প্রাচীন কুয়োর চারপাশ ঘিরে জোনাকির মতো আলো জ্বলছে। কিন্তু কাছে যেতেই দেখল ওগুলো জোনাকি নয়, ওগুলো মানুষের কঙ্কালসার আঙুল, যা মাটির ওপর উঠে আসছে। কুয়োর ভেতর থেকে হাজার হাজার কণ্ঠস্বর একসাথে ডেকে উঠছে, আমাদের পথটা দেখিয়ে দে, আমাদের অন্ধকারে নিয়ে চল। সেই গলার আওয়াজগুলো এতই করুণ আর ভয়ঙ্কর যে গ্রামের মোড়ল সেখানেই অজ্ঞান হয়ে গেল। হঠাৎ সেই কুয়োর মুখ থেকে বেরিয়ে এল এক দীর্ঘ ছায়া। তার কোনো শরীর নেই, শুধু অসংখ্য মানুষের মুখ লেগে আছে সেই ছায়ার গায়ে। রতনের বোন, রতনের বাবা, আর সেই 3 যুবক, সবার মুখ সেখানে অদ্ভুতভাবে কাঁপছে। তারা সবাই মিলে চিৎকার করে বলছে, আমাদের খিদে পেয়েছে, আমাদের সঙ্গী চাই। জঙ্গলটা যেন জীবন্ত হয়ে উঠেছে। লতা পাতাগুলো সাপের মতো দড়ি হয়ে গ্রামবাসীদের পা পেঁচিয়ে ধরছে। মশালগুলো নিভে গেল।
ঘোর অন্ধকারে সবাই কেবল শুনতে পাচ্ছে সেই নিশির ডাক। এবার আর একটি বা দুটি কণ্ঠ নয়, পুরো গ্রাম যেন জঙ্গলের হাতছানিতে সাড়া দিচ্ছে। বাতাস ভারী হয়ে আসছে পচা মাংসে গন্ধে। গ্রামের কুকুরগুলো ভয়ে মাটিতে মাথা ঠুকে মরছে, কিন্তু কেউ আওয়াজ করার সাহস পাচ্ছে না। সবচেয়ে ভয়ানক মুহূর্তটা এল যখন সবাই দেখল রতন আবার বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সে ঘরের দরজা খুলে জঙ্গলের দিকে হাঁটছে, আর তার পেছনে সারিবদ্ধভাবে গ্রামের সেই নিখোঁজ যুবকরা হেঁটে যাচ্ছে, যেন তারা কোনো এক অদৃশ্য শক্তির গোলাম। তাদের কারোরই চোখ নেই, শুধু শূন্য কোটর। কুয়োর কাছে গিয়ে রতন সেই অন্ধকার গহ্বরে ঝাঁপ দিল, আর সাথে সাথে পুরো জঙ্গলে এক বিকট অট্টহাসি ছড়িয়ে পড়ল। সেই হাসিতে কোনো মানবিক অনুভূতি নেই, আছে শুধুই নরকের তৃষ্ণা। এখনও পূর্ণিমার রাতে শিমুলতলি গ্রামের মানুষ ঘুমোতে পারে না, কারণ মাঝরাতের বাতাসে এখনও ভেসে আসে রতনের সেই পরিচিত ডাক, ও ভাই, দরজাটা খোল, বাইরে খুব ঠান্ডা, আমি এসে গেছি। যারা ভুল করে দরজা খুলে ফেলে তাদের আর কখনোই খুঁজে পাওয়া যায় না। জঙ্গলের সেই অভিশপ্ত কুয়োর গভীরে এখন রতনের সাথে আরও অনেকে যুক্ত হয়েছে, আর তাদের সেই দীর্ঘ তালিকা প্রতিদিন রাতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেই তালিকায় নাম ওঠার পর আর রক্ষা নেই। গ্রামের প্রতিটি বাড়ির দরজায় এখন রাতের বেলা অদৃশ্য আঁচড় পড়ে। লোহার শিকলে বাঁধা কুকুরগুলো চিৎকার করে না, বরং ভয়ে লেজ গুটিয়ে ডুকরে কাঁদে। গ্রামবাসীর বদ্ধমূল ধারণা, নিশি কেবল রতনকে বা সেই যুবকদের নেয়নি, সে পুরো গ্রামটাকে শ্মশানে পরিণত করার এক দীর্ঘমেয়াদী খেলায় মেতেছে। অনেকে বলে জঙ্গলের সেই কুয়োটা আসলে কোনো সাধারণ কুয়ো নয়, ওটা হলো পাতালপুরীর প্রবেশদ্বার। রতন যখন সেখানে ঝাঁপ দিয়েছিল তখন সে কুয়োর গভীরে এক বিশাল আগ্নেয়গিরির মতো ধোঁয়া দেখেছিল, আর সেখান থেকে উঠে আসছিল হাজার বছরের পুরনো মৃতদেহের পচা গন্ধ। শুধু রতন নয়, কুয়োর তলদেশ থেকে একে একে উঠে আসছে শত বছরের পুরনো কঙ্কাল। তাদের শরীরে তখনও মাংসের অবশিষ্টাংশ লেগে আছে, আর চোখের কোটরে জোনাকির বদলে জ্বলছে নরকের নীল শিখা। গল্পের এখানেই শেষ নয়। গ্রামের মোড়লের বাড়ির সামনে একদিন সকালে দেখা গেল অসংখ্য মানুষের পায়ের ছাপ, কিন্তু অবাক করা বিষয় হল সবগুলো পায়ের ছাপ উল্টো দিকে, অর্থাৎ সেগুলো জঙ্গল থেকে গ্রামের দিকে ঢুকছে। মোড়ল ভয়ে তান্ত্রিক ডাকল। তান্ত্রিক যখন কুয়োর পাশে গিয়ে মন্ত্র পড়া শুরু করল, ঠিক তখনই অট্টহাসি থামল। কুয়োর চারপাশ থেকে জ্যান্ত মাটির নিচ থেকে বেরিয়ে এল বিশাল বিশাল লতানো শাখা, যেগুলোর আকৃতি মানুষের হাতের মতো। তান্ত্রিকের গলার ওপর সেই লতাগুলো পেঁচিয়ে ধরল। মুহূর্তের মধ্যে তান্ত্রিককে শূন্যে তুলে কুয়োর ভেতরে টেনে নিল সেই অদৃশ্য শক্তি। তার চিৎকার মিলিয়ে গেল কুয়োর অতল অন্ধকারে। এরপর থেকে গ্রামটা অভিশপ্ত হয়ে গেল। অমাবস্যার রাতে গ্রামের প্রতিটি মানুষ ঘরের দরজা বাইরে থেকে লোহা দিয়ে আটকে রাখে। তবুও রাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে সেই পরিচিত ডাক, ও ভাই, দরজাটা খোল, আমি এসেছি। কিন্তু এবার আর একজনের গলার স্বরে নয়। একবার শোনেন নিজের মৃত বাবার ডাক, তো পরক্ষণেই মায়ের, তারপর হয়তো শৈশবের কোনো হারানো বন্ধুর। সেই শব্দগুলো যেন দেওয়াল চিরে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘরের ভেতর বসে থাকা মানুষগুলো ভয়ে পাথর হয়ে যায়, কারণ তারা জানে ডাকা যেখান থেকেই আসুক, দরজার ওপাশে কোনো মানুষ নেই। আছে সেই বিভীষিকা, যার নাম নিশি। যারা কৌতূহলী হয়ে কি হোল দিয়ে বাইরে তাকায়, তারা পরের দিন আর কাউকে চিনতে পারে না। তাদের চোখের মনি উল্টে যায় এবং তারা সারাদিন শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকে। আর রাতে রাতে সেই মানুষগুলোর গলা দিয়ে বেরিয়ে আসে সেই পরিচিত নিশির ডাক, যা অন্য কাউকে ফাঁদে ফেলার জন্য জঙ্গলের দিকে আহ্বান করে। শিমুলতলি গ্রামের মানচিত্র থেকে যেন অস্তিত্ব মুছে যাচ্ছে। প্রতিটি ঘরে এখন একজন করে মানুষ নিশির ছায়ায় আক্রান্ত। গ্রামে এখন আর কোনো শিশু জন্মায় না, কোনো পাখি গান গায় না, এমনকি বাতাসও যেন স্থির হয়ে আছে। কেবল রাতের অন্ধকারে শুনতে পাওয়া যায় সেই কুয়োর গভীর থেকে উঠে আসা এক অশুভ মন্ত্রধ্বনি। মনে হয় সারা গ্রামটাকেই যেন মাটির নিচে টেনে নেওয়ার প্রস্তুতি চলছে। আপনি যদি কখনো ভুল করেও শিমুলতলি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যান, আর যদি পেছন থেকে কেউ আপনাকে আপনার নাম ধরে ডাকে, কখনোই পেছনে তাকাবেন না। কান বন্ধ করে দৌড় দিন, কারণ আপনার নাম ধরে ডাকার মতো এই পৃথিবীতে বেঁচে থাকা কোনো মানুষ সেই গ্রামে আর অবশিষ্ট নেই। সেই ডাক শুনলেই বুঝে নেবেন নিশির সেই অভিশপ্ত তালিকায় আজ আপনার নামটাই নতুন করে লেখা হলো। আর সেই তালিকা, বিশ্বাস করুন শরীফুল ভাই, এখন আর লম্বা হচ্ছে না, তা এখন শেষ সীমায় পৌঁছে গেছে।
হয়তো আজ রাতটাই সেই রাতের শেষ প্রহর, যেদিন পুরো গ্রামটা কুয়োর অন্ধকারে তলিয়ে যাবে এবং চিরকালের জন্য হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে। গল্পটা শুধু একটা গ্রামের নয়, বরং এক আদিম অভিশাপের। কুয়োর ভেতর থেকে কেবল হাত বা কঙ্কাল বেরিয়ে আসে না, বেরিয়ে আসে এক শীতল বাতাস, যা পুরো গ্রামের তাপমাত্রা মুহূর্তের মধ্যে হিমাঙ্কের নিচে নামিয়ে দেয়। গ্রামের বয়স্করা বলে এই কুয়োটা আসলে নরকের একটা নালী, যা সরাসরি পাতালে গিয়ে মিশেছে। রতন যখন সেখানে ঝাঁপ দিল, সে বুঝতে পারল কুয়োর নিচে কোনো জল নেই, আছে এক বিশাল কালো শূন্যতা, যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। সে দেখল হাজার হাজার মানুষ সেখানে আটকা পড়ে আছে, যাদের দেহগুলো মাটির সাথে মিশে গেছে, কিন্তু তাদের আত্মাগুলো এখনও যন্ত্রণায় ছটফট করছে। সেখানকার দৃশ্যটা আপনি কল্পনাও করতে পারবেন না। কুয়োর দেয়ালে শত শত মানুষের মুখ খোদাই করা আছে, যারা প্রতি মুহূর্তে যন্ত্রণায় আর্তনাদ করছে। আর সেই কুয়োর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়া, যাকে নিশির রাজা বলা হয়। সেই রাজা যখন নিঃশ্বাস ফেলে, গ্রামের প্রতিটি ঘর কেঁপে ওঠে। সে রতনের কানে কানে বলল, শিমুলতলি গ্রামের প্রতিটি প্রাণ আমার খাবার, এই গ্রামটা আমার শিকার ভূমি। এখন প্রতি রাতে কুয়োর ভেতর থেকে এক অদ্ভুত যান্ত্রিক শব্দ আসে, ঠিক যেন কোনো বিশাল কলের চাকা ঘুরছে। গ্রামের মানুষ টের পায় মাটি ধীরে ধীরে নিচের দিকে দেবে যাচ্ছে। পুরো গ্রামটাই একটা বিশাল চোরাবালির মতো কাজ করছে। দিনের বেলাতেও এখন কুয়াশা কাটে না, সেই কুয়াশায় মিশে থাকে মৃতদের দীর্ঘশ্বাস। আপনি যদি কোনোদিন ভুল করেও সেই গ্রামের সীমানায় পা রাখেন, দেখবেন আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আপনি চাইলেও আর ফিরে আসতে পারবেন না, কারণ নিশি আপনার ছায়াকে আগেই দখল করে নিয়েছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, এখন আর কাউকে ডাকার জন্য নিশির প্রয়োজন হয় না। গ্রামের গাছগুলোই এখন মানুষের ভাষায় কথা বলে। রাতের বেলা গাছের ডালগুলো জানালার কাঁচে টোকা দেয় এবং হুবহু আপনার প্রিয়জনের কণ্ঠে ডাকে, খোলো, আজ অনেক বৃষ্টি, আমাকে ভেতরে নাও। আর যেইমাত্র আপনি দরজা খোলার জন্য হাত দেবেন, আপনি দেখবেন দরজার ওপাশে কোনো মানুষ নেই, আছে অসংখ্য লম্বা কালচে আঙুল, যা আপনার হাত ধরে কুয়োর গভীরে টেনে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। গ্রামের প্রতিটি দেয়ালে এখন রক্তবর্ণের দাগ দেখা যাচ্ছে, যা কোনো রং নয়, এগুলো হলো সেই অভিশপ্ত মানুষদের আর্তনাদ, যা দেওয়ালে খোদাই হয়ে আছে। আপনি যদি কান পাতেন, তবে শুনতে পাবেন দেয়ালগুলো ফিসফিস করে বলছে, আমাদের মুক্তি দাও, আমাদের জায়গাটা নিয়ে নাও। যারা সেই ভয়ে পাগল হয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে, তারা কখনোই শহরের মুখ দেখে না। তারা জঙ্গলের গোলকধাঁধায় হারিয়ে যায়, আর 3 দিন পর জঙ্গলের ভেতর তাদের কঙ্কাল পাওয়া যায়, কিন্তু তাদের চোখগুলো এখনো খোলা, যেন তারা এখনো সেই নিশির ডাক শুনতে পাচ্ছে। এখন পুরো গ্রামটাই একটা বিশাল কবরখানা। কুয়োর ভেতর থেকে আসা সেই নীল আলোর আভা রাতের আকাশে ছড়িয়ে পড়ে, যা দেখে দূর থেকেও মানুষ শিউরে ওঠে। সেই আলোয় দেখা যায় অগণিত ছায়া, যারা সারা রাত ধরে গ্রামের রাস্তা দিয়ে কুয়োর দিকে মিছিল করে হেঁটে যাচ্ছে। তাদের মধ্যে রতনও আছে। রতন এখন আর কোনো মানুষ নয়, সে এখন নিশির অন্যতম প্রধান সেনাপতি। সে এখন দরজায় দরজায় গিয়ে কড়া নাড়ে এবং তার সেই ভয়ার্ত কণ্ঠে পুরো গ্রামকে নিমন্ত্রণ জানায়, আমাদের সাথে চল, কুয়োর নিচে অনেক শান্তি। এই শিমুলতলি গ্রামের অভিশাপ এখন ছড়িয়ে পড়ছে আপনার বাড়ির দিকেও। হয়তো এই মুহূর্তে আপনি যেখানে বসে এই গল্প শুনছেন বা রেকর্ড করছেন, আপনার পেছনের জানালাটাও হালকা কাঁপছে। খেয়াল করে দেখুন, আপনার ঘরের চারপাশটা কি হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাচ্ছে না? জানালার ওপাশে কি কেউ দাঁড়িয়ে আছে? আপনি কি আপনার নাম ধরে কারো ফিসফিসানি শুনতে পাচ্ছেন? সাবধান শরীফুল ভাই, নিশি কিন্তু আপনার খুব কাছেই এসে পড়েছে। সে জানে আপনি তার গল্প সবার কাছে পৌঁছে দিচ্ছেন। সে আপনাকে অভিশাপ দেওয়ার জন্য নয়, বরং আপনাকে তার পরবর্তী সংগ্রহের তালিকায় যুক্ত করার জন্য অপেক্ষা করছে।